দেখছেন আরো 12 জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই নজর রাখবো যাদবপুরের দিকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় গ্রেপ্তার এক। ঘটনায় 5টি মামলা দায়ের করা হয়েছে। মন্ত্রীকে হেনস্থা, সরকারি সম্পত্তি নষ্ট সহ একাধিক অভিযোগে মামলা দায়ের করা হয় এবং ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। গতকাল সকাল থেকে আমরা দেখেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেখানে ধুন্ধুমার কাণ্ড, ওয়েবকুপার সম্মেলন ঘিরে সেখানে উত্তেজনা তৈরি হয়। ব্রাত্য বসু আসার আগে থেকে শুরু হয় অশান্তি, তারপরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেখানে এলেও শুরু হয় ধুন্ধুমার পরিস্থিতি। মন্ত্রীকে হেনস্থা, গাড়ি ভাঙচুরের ঘটনা সামনে আসে এবং পাল্টা শিক্ষামন্ত্রীর বিরুদ্ধেও এক পড়ুয়াকে গাড়ি চাপা দেওয়ার অভিযোগ সামনে আসে এবং তারপরে বিকেলে জিবি বৈঠক শেষে অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়, নথিপত্র পুড়ে যায় বলে অভিযোগ ওঠে এবং সেই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে 5টি মামলা দায়ের করা হয়েছে। মন্ত্রীকে হেনস্থা, সরকারি সম্পত্তি নষ্ট সহ একাধিক অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা, গতকাল সকাল থেকে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সেখানে ওয়েবকুপার সম্মেলন ঘিরে তৈরি হয় এই উত্তেজনা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গতকালের এই ঘটনার জেরে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে 5টি মামলা দায়ের করা হয়েছে। মন্ত্রীকে হেনস্থা, সরকারি সম্পত্তি নষ্ট সহ একাধিক অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং ইতিমধ্যে একজনকে গ্রেপ্তারও করা হয়েছে বলে জানা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন গতকালের এই ঘটনার পরে আজকে থমথমে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। সেখানে গতকালই অফিসে নথি পুড়িয়ে দেওয়া হয় জিবি বৈঠক শেষে এবং শিক্ষামন্ত্রী সেখানে পৌঁছতেই তাকে হেনস্থা করার অভিযোগ ওঠে। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে আজও উত্তপ্ত বাঁকুড়ার চকাইগ্রাম। পঞ্চায়েতের বরাদ্দ টাকায় নিকাশি নালা তৈরি নিয়ে সংঘর্ষ, গ্রামের সর্বত্র মোতায়েন পুলিশ। সংঘর্ষে আহত হয় নাসিম খান নামে এক ব্যক্তি। আপনাদের জানিয়ে রাখবো গতকালই সেখানে গোষ্ঠী সংঘর্ষ বাধে, গুলি চলে বলে অভিযোগ ওঠে এবং যেমনটা জানা যাচ্ছে পঞ্চায়েতের বরাদ্দ টাকায় নিকাশি নালা তৈরি নিয়ে সংঘর্ষ বাধে দুপক্ষের মধ্যে। সেখানে গুলি চলে। আচ্ছা, দিনভর সেখানে মোতায়েন পুলিশ, গ্রামের সর্বত্র মোতায়েন করা হয়েছে পুলিশ এবং ঘটনায় একজন আহত নাসিম খান নামে এক ব্যক্তি। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো চকাইগ্রাম, উত্তপ্ত বাঁকুড়ার চকাইগ্রামের সেখানে আজকেও থমথমে পরিবেশ। পঞ্চায়েতের বরাদ্দ টাকায় নিকাশি নালা তৈরি নিয়ে সংঘর্ষ, গ্রামের সর্বত্র মোতায়েন পুলিশ এবং সংঘর্ষে আহত হয় নাসিম খান নামে এক ব্যক্তি। গতকাল সেখানে গুলি চলে এমনটাই অভিযোগ সামনে আসে। পঞ্চায়েতের বরাদ্দ টাকায় নিকাশি নালা তৈরি নিয়ে সংঘর্ষ বাধে দুপক্ষের মধ্যে এবং ফের বাঁকুড়ার চকাই গ্রামে সেখানে প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীকন্দলের জেরে সংঘর্ষ বাধে, গুলিও চলে বলে অভিযোগ উঠছে এবং তারপরে পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সকাল থেকে সেখানে মোতায়েন রয়েছে, গ্রামের সর্বত্রই মোতায়েন রয়েছে পুলিশ এবং থমথমে পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে সকাল থেকে। জাল জন্ম শংসাপত্র তৈরির অভিযোগে গ্রেপ্তার দুজনকে গ্রেপ্তার করেছে হরিণঘাটা থানার পুলিশ। ধৃতরা লিটন দেবনাথ এবং সজল দাস। ধৃতদের কল্যাণী মহকুমা আদালতে পেশ। জাল জন্ম শংসাপত্র তৈরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে দুজনকে এবং তাদেরকে কল্যাণী মহকুমা আদালতে পেশ। যেমনটা জানা যাচ্ছে ধৃতদের নাম লিটন দেবনাথ এবং সজল দাস। তাদের বিরুদ্ধে জাল জন্ম শংসাপত্র তৈরির অভিযোগ সামনে আসে এবং তাদেরকে গ্রেপ্তার করেছে হরিণঘাটা থানার পুলিশ। আপনাদের জানিয়ে রাখবো আবারও জাল জন্ম শংসাপত্র তৈরির অভিযোগে গ্রেপ্তার দুজনকে গ্রেপ্তার করেছে হরিণঘাটা থানার পুলিশ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুবল মজুমদার। সুবল, ঠিক কি অভিযোগ? দেখো, বিডিও অফিসে ভোটার লিস্টে নাম তোলার জন্য এক সজল দাস নামে এক ব্যক্তি তিনি যান। তার শংসাপত্র মানে জন্ম শংসাপত্র সন্দেহ হয় বিডিও অফিসের কর্মীদের। তারপরেই তাকে জিজ্ঞাসাবাদ এবং তাকে যখন জিজ্ঞাসাবাদ করেন অসামান্য কথাবার্তা বলায় তাকে চেপে ধরতেই জানা যায় যে এই সজল দাস লিটন দেবনাথ নামে এক যুবকের কাছ থেকে 7,000 টাকা দিয়ে এই জাল জন্ম সার্টিফিকেট জমা করেছিলেন। এই ঘটনার পর হরিণঘাটার বিডিও বিষয়টি হরিণঘাটা থানায় কমপ্লেন করে, অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে সজল দাস এবং ওই লিটন দেবনাথকে হরিণঘাটা থানার পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাদেরকে আজকে কল্যাণী মহকুমা আদালতে তোলা হয়েছে। জয়িতা, ধন্যবাদ জানাবো সুবল।
কুম্ভ থেকে ফেরার পথে বাস উল্টে আহত 24। হুগলির দাঁতপুরের সোমসারা এলাকার ঘটনা। চালক সহ 62 জন যাত্রীর মধ্যে আহত 24। কুম্ভ থেকে উত্তর 24 পরগনার দিকে ফিরছিল বাসটি এবং সেখানে দুর্ঘটনার কবলে পড়ে এই বাস। কুম্ভ থেকে পূর্ণার্থী বোঝায় বাস ফিরতে দুর্ঘটনার কবলে হুগলির দাঁতপুরের সোমসারা এলাকায় এই ঘটনাটি ঘটে এবং আহত হয়েছে 24 জন। হুগলির দাঁতপুরের সোমসারা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। চালক সহ 62 জন যাত্রীর মধ্যে আহত হয় 24 জন। কুম্ভ থেকে উত্তর 24 পরগনা দিকে ফিরছিল বাসটি, তখনই দুর্ঘটনার কবলে পড়ে এই যাত্রীবাহী বাস। কুম্ভ থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে বাসটি এবং 24 জন আহত হয়েছে বলে জানা যাচ্ছে। হুগলির দাঁতপুরের সোমসারা এলাকায় এই ঘটনাটি ঘটে। চালক সহ 62 জন যাত্রীর মধ্যে আহত 24 জন। কুম্ভ থেকে উত্তর 24 পরগনার দিকে ফিরছিল বাসটি, তখনই দুর্ঘটনার কবলে পড়ে। সম্প্রতি শেষ হয়েছে প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা এবং সেই মহাকুম্ভ মেলা থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী বাস, যেখানে 62 জন যাত্রী ছিল চালক সহ, সেখানে 24 জন আহত হয়েছে বলে জানা যাচ্ছে। উত্তর 24 পরগনার দিকে ফিরছিল এই বাসটি। হুগলির দাঁতপুরের সোমসারা এলাকার এই ঘটনা। কুম্ভ থেকে ফেরার পথে বাস উল্টে আহত 24 জন। হুগলির দাঁতপুরের সোমসারা এলাকার ঘটনা। চালক সহ 62 জন যাত্রীর মধ্যে আহত 24। কুম্ভ থেকে উত্তর 24 পরগনার দিকে ফিরছিল বাসটি, তখনই দুর্ঘটনার কবলে পড়ে এবং চালক সহ 62 জন ছিল ওই বাসটির মধ্যে, সেখানে 24 জন আহত হয়েছে বলে জানা যাচ্ছে। সম্প্রতি শেষ হয়েছে প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা। সেখানে এই মেলায় লক্ষ লক্ষ কোটি কোটি পুণ্যার্থীরা গিয়েছিলেন এবং সেই কুম্ভ মেলা থেকে ফেরার সময় যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে। উত্তর 24 পরগনা দিকে যাচ্ছিল ওই বাসটি, তখনই দুর্ঘটনার কবলে পড়ে। ওই বাসের মধ্যে 62 জন যাত্রী ছিল, সেই 62 জনের মধ্যে 24 জন আহত হয়েছে বলে জানা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই বাসের ছবি, তুমড়ে মুচড়ে গিয়েছে বাসটি। হুগলির দাঁতপুরের সোমসারা এলাকার ঘটনা। চাঁচলে চরমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। গ্রন্থাগার কমিটি এবং একাধিক স্কুল কমিটি নির্বাচন নিয়ে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। চাঁচলের বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ব্লক তৃণমূল সভাপতি। অভিযোগ সামনে আসতেই শুরু হয়েছে তরজা। চাঁচলের চরমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা এবং যেমনটা জানা যাচ্ছে যে গ্রন্থাগার কমিটি এবং একাধিক স্কুল কমিটি নির্বাচন ঘিরে এই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসে। চাঁচলের বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ব্লক তৃণমূল সভাপতি এবং এই অভিযোগ সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। আপনাদের জানিয়ে রাখবো, অভিযোগ সামনে আসতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। চাঁচলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা, যেমনটা জানা যাচ্ছে গ্রন্থাগার কমিটি এবং একাধিক স্কুল কমিটির নির্বাচন নিয়ে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। চাঁচলের বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ব্লক তৃণমূল সভাপতি। অভিযোগ সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিভিন্ন জায়গাতেই শুরু হয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এবার চাঁচলে সেখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। চাঁচলের বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি। অভিযোগ সামনে আসতেই শুরু হয়েছে তরজা। আপনাদের আবারও একবার জানিয়ে দেব, চাঁচলে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রুহুল আমিন। রুহুল, কি কারণে এই গোষ্ঠীদ্বন্দ্ব কি জানা যাচ্ছে? প্রসঙ্গত 2 দিন আগেই কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে নিবিড় জনসংযোগের মাধ্যমে দলকে একসাথে চলার নির্দেশ দিয়েছেন দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং তারপরেই উল্টো পুরাণ দেখা গেল মালদা জেলা তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বে। সেখানে প্রকাশ্যে মঞ্চে অর্থাৎ মালদা জেলা তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনে মালদা চাঁচল 1 নম্বর ব্লকের সভাপতি যিনি রয়েছেন শেখ আফসার আলী, তিনি অভিযোগ করে বলেন চাঁচলের বিধায়ক নিজের ইচ্ছা খুশি মতো এবং কংগ্রেস, সিপিএম, বিজেপি দলের কর্মীদের চাঁচলের বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষামূলক প্রতিষ্ঠান এবং লাইব্রেরিতে তাদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ পদে জায়গা করে দিচ্ছেন এবং তাদেরকে দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে। যেখানে ব্লকের নেতৃত্ব রয়েছে, যেখানে ব্লকের সংগঠন রয়েছে, ব্লকের বুথ সভাপতিরা রয়েছে, তারা সেই জায়গাটা পাচ্ছে না। এই অভিযোগ কিন্তু প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে কিন্তু তিনি বলেছেন এবং অভিযোগ করেছেন জেলা সভাপতির কাছে এবং জেলা সভাপতির কাছে উত্তর চেয়েছেন যে এই ঘটনা জেলায়
কেন ঘটছে? রাজ্যে যেখানে দল যেখানে বারংবার বলছে দলের কর্মীরাই দলের সম্বল, সেখানে কর্মীদেরকে কি শুধু সেলফি ছবি তোলার জন্য রাখা হয়েছে? দলের যে জায়গা সেই দলের ভূমিকা নিয়েও কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন এবং যাকে ঘিরে কিন্তু শুরু হয়েছে মালদা জেলা জুড়ে রাজনৈতিক চর্চা এবং রাজনৈতিক চর্চার পাশাপাশি জেলায় জুড়ে যে প্রকাশ্যে গোষ্ঠী গন্ডল রয়েছে তৃণমূল কংগ্রেস দলের, তা কিন্তু আবার প্রমাণ করেছে মালদার চাচল 1 ব্লকের ব্লক সভাপতি শেখ আফসার আলী। জুইতা। ধন্যবাদ রুহুল। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি রুহুল আমিন। এখন সময় একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, ওয়েবকুপার সভায় পড়ুয়াদের বিক্ষোভের মুখে ব্রাত্য বসু। ভাঙচুর করা হয় শিক্ষামন্ত্রীর গাড়ি, ছোড়া হয় ইট। আহত শিক্ষামন্ত্রীকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। আহত বেশ কিছু পড়ুয়া। স্লোগান পাল্টা স্লোগান এসএফআই এবং তৃণমূলের। যাদবপুরে ওয়েবকুপার অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পথে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হেনস্থার মুখে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিশ্ববিদ্যালয় থেকে বেরোনোর পথে তার গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া হয় বলে অভিযোগ। গাড়ি থেকে নেমে ছাত্রদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন মন্ত্রী। সেই সময় তার সামনে চলে বিক্ষোভ। ভাঙচুর করা হয় মন্ত্রীর গাড়ি ও দুটি পাইলট কার। মন্ত্রী জানিয়েছেন ছোড়া ইট এবং হেনস্থায় আহত হন তিনি। প্রাথমিক চিকিৎসার জন্য তিনি এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে যান। আমার গাড়ি ভেঙে দিয়েছে, আমার সিকিউরিটি ধরে মেরেছে, অনেক আরো যারা গেছিলেন অনেকেরই সিকিউরিটি ছিল তাদের মেরেছে। আমি বারবার আমাকে উপাচার্য বলেছিলেন ক্যাম্পাসে পুলিশ ডাকার জন্য, আমি পুলিশ ডাকতে রাজি হইনি, কারণ আমার মনে হয়েছিল যে আলোচনার মাধ্যমেই কথা হতে পারে, কিন্তু এটা আলোচনা চাইছে। আমরা বলছি প্রথমে আমাদের দিকে আক্রমণ করা হয়। কারা আক্রমণ করেছে? সেই সেমিনার, সেই ভেতরে যে মিটিংটা চলছিল সেখান থেকে জলের বোতল ছোড়া হয়। আমাদের কাছে ছবি আছে, আমাদের একজন সাথী গিয়ে সোজা এসে জলের বোতল লাগে, তার এখানটা ছিঁড়ে যায় এবং তারপরে যখন মেয়ের জামা ছিঁড়ে দেওয়া হয় এবং পরে যখন ব্রাত্যবিশু বেরোনোর সময় আমরা আমাদের মতন করে অ্যাজিটেট করি এবং তাকে জানাই যে আমাদের ইউনিয়ন ইলেকশন হচ্ছে না কেন, তখন তার গাড়ি ছাত্রর ওপর দিয়ে চলে যায়। শুধু শিক্ষামন্ত্রী নন, আক্রান্ত হন অধ্যাপকরাও। পড়ুয়াদের সঙ্গে ধস্তাধস্তি হয় ওয়েবকুপার সদস্যদের। লাঠি হাতে তাড়া করা হয় ওয়েবকুপার সদস্য অধ্যাপক ওম প্রকাশ মিশ্রকে। অধ্যাপক ব্রাত্য বসুকে বেরোতে দেবেন না, গাড়ি ভাঙচুর করেছে এবং আমি যখন আমার গাড়ি নিয়ে বেরোতে চাইছি আমাকে বেরোতে দেবে না, আমার গাড়ির উপর আর কি আক্রমণ হয়েছে। আমি যখন নেমে এসে কথা বলতে চাইছি আমার পাঞ্জাবি ছেড়ে দিয়েছে এবং আমার হাতে আমি একটু চোটও পেয়েছি। আমি খুবই অবাক, খুবই দুঃখিত, মর্মাহত। প্রাথমিকভাবে জানা গিয়েছে ধস্তাধস্তির মধ্যে এক পড়ুয়ার মাথা ফেটেছে, আহত হয়েছেন 2 অধ্যাপক। এক মহিলা অধ্যাপকের শাড়ি ছেঁড়ার অভিযোগও উঠেছে আন্দোলনরত পড়ুয়াদের বিরুদ্ধে। সব মিলিয়ে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে। ব্রাত্য বসুকে হেনস্থার প্রতিবাদে সুকান্ত সেতু থেকে তৃণমূলের প্রতিবাদ মিছিল হয়। মিছিলে সামিল হন অরূপ বিশ্বাস, সায়নী ঘোষ সহ তৃণমূল নেতারা। কলকাতা টিভি। ব্রাত্য বসুকে আক্রমণ, প্রতিক্রিয়া দিলেন অমিত মালব্য। আরজি করে সরকারের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা এবং ব্রাত্য বসুর কনভয়ে গুরুতর চোট পেয়েছেন এক ছাত্র। সেই ক্ষোভের কারণে আজকের এই ঘটনা, এমনটাই জানিয়েছেন অমিত মালব্য। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি জানিয়েছেন আরজি করে সরকারের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা এবং ব্রাত্য বসুকে আক্রমণ, প্রতিক্রিয়া দিয়েছেন অমিত মালব্য। যাদবপুরের শিক্ষামন্ত্রীর হেনস্থা নিয়ে আরটিআই দায়ের। আরটিআই করেন আইনজীবী অর্কনাক। গত 3 বছর জেইউতে আয়োজিত অনুষ্ঠানের তালিকা চেয়ে আরটিআই করা হয়। ছাত্র সংসদের জন্য বরাদ্দ জানতে চাওয়া হয় এই আরটিআই এবং জানতে চাওয়া হয়েছে ক্যাম্পাসে এবং হস্টেলে সিসিটিভির সংখ্যা, হস্টেলে থাকা ছাত্রছাত্রীদের তথ্য চেয়ে আরটিআই করা হয়েছে। 2022-24 যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অডিট রিপোর্ট, এই সমস্ত কিছু জানতে চাওয়া হয়েছে আরটিআই দাখিল করে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ইউনিয়ন রুমে আগুন। জিবি বৈঠক শেষ হওয়ার পরে আগুন দেখা যায়। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের একটি ইঞ্জিন ইউনিয়ন রুমে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। গতকাল রাতে ধুমধুমার কাণ্ড যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, সেখানে জিবি বৈঠক শেষ হওয়ার পরে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের একটি ইঞ্জিন পৌঁছায় এবং ইতিমধ্যেই যে তথ্য সামনে এসেছে যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে সরকারি তথ্য নথি নষ্ট করার জন্য এবং মন্ত্রীর উপরে হেনস্থা করার জন্য। উলুবেড়িয়ায় বিজেপির আরএসএস সমন্বয় বৈঠক শেষে নৈশভোজ সভা এড়িয়ে গেলেন শুভেন্দু। সুকান্ত দিলীপ জগন্নাথের সঙ্গে রাত্রিবাস করলেন না শুভেন্দু অধিকারী। শুভেন্দুর চলে যাওয়া নিয়ে বিজেপির অন্দরে গুঞ্জন শুরু হয়েছে ইতিমধ্যে। বৈঠক শেষে নৈশভোজ সভা এড়িয়ে যান শুভেন্দু অধিকারী এবং যা নিয়ে শুরু হয়েছে জল্পনা। বঙ্গ বিজেপি ঐক্যবদ্ধ ছিল, আছে, থাকবে। বিজেপিতে এসব কিছু হয় না। আর কখন কোথায় কারা কিভাবে মিটিং করবেন সবসময় তো সাংবাদিকরা তার খবর পান না। বছর খুলে বিধানসভা নির্বাচন, তার আগে রাজ্যে ভুতুড়ে ভোটার নিয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই এপিক নম্বরে রাজ্যে এবং ভিন রাজ্যে ভোটার, 2 বা 3 জন ভোটারের কার্ডে দেখা যাচ্ছে একই এপিক নম্বর। ফলে নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে উঠছে প্রশ্ন। রাজ্যে ভুতুড়ে ভোটার, একই এপিক নম্বরে 2 বা ততোধিক ভোটার, নির্বাচন কমিশনের বড় ধাক্কা। ফিল্ড সার্ভে করেনি, বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে। তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে। এটা চ্যালেঞ্জ। নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা বৈঠকের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ভুতুড়ে ভোটার দাবিতে সরব হলেও বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরে নাড়াচাড়া শুরু হয় আরও আগে থেকেই। এ বিষয়ে বৈঠকও করেন মুখ্য সচিব। তবে মমতার সরব হওয়ার পরই বিষয়টি আরও বেশি করে জনসমক্ষে আসে। যদিও ভুতুড়ে ভোটারের কথা উড়িয়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের মুখ্যমন্ত্রী যে 9টা নামে কাল অভিযোগ করেছেন হরিয়ানা, গুজরাট, সিও ইনচার্জ আমাদেরকে পরিষ্কার বলেছেন অ্যালিগেশন বেসলেস, ফেক। আমরা বলছি ফেব্রিকেটেড এন্ড পলিটিক্যালি মোটিভ। পশ্চিমবঙ্গে ভুতুড়ে ভোট তুলেছে তৃণমূল কংগ্রেস। রোহিঙ্গা মুসলমান অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম তুলেছেন তৃণমূল কংগ্রেস। আধার এবং এপিক লিঙ্ক করে রেশন দোকানের মতো বায়োমেট্রিক মেশিন দিয়ে পশ্চিমবাংলার নির্বাচন করতে হবে, এটা জনগণের দাবি। কিন্তু কলকাতা টিভির হাতে এসেছে এক্সক্লুসিভ কিছু তথ্য, যাতে বোঝা যায় ভুতুড়ে ভোটার আসলে রয়েছে। একই এপিক নাম্বারে এ রাজ্যে ও ভিন রাজ্যে ভোটার। মুর্শিদাবাদের রানীনগর, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে মিলেছে এর হদিশ। রানীনগরে এমনই 129 জনের নাম পাওয়া গিয়েছে। গঙ্গারামপুরে মিলেছে এমন 400 জনের খোঁজ। কমিশনের দাবি, প্রতি ভোটার কার্ডে দেওয়া এপিক নাম্বার আসলে এক একটি ইউনিক নাম্বার। এই নাম্বার বদল হতে পারে না বা একই নাম্বার কখনোই দুজন পেতে পারেন না। তাহলে প্রশ্ন হলো, এই বিষয়ে কিভাবে কমিশনের নজর এড়ালো? এতগুলো ঘটনা বা এত ভুল হলো কিভাবে? জানা গিয়েছে রানীনগরের ভোটারদের এপিক নাম্বার মিলছে হরিয়ানার বারুওয়ালা কেন্দ্রের ভোটারদের সঙ্গে। এক এপিক নাম্বারে রয়েছেন 3 জন ভোটার, যার ভেতরে 2 জনের নাম এক, আত্মীয়ের নামও এক। একজন ভোটার হরিয়ানার, একজন পশ্চিমবঙ্গের। 3 নম্বর জনও রানীনগরেরই বাসিন্দা। গঙ্গারামপুরের ভোটারদের এপিক নাম্বার মিলছে গুজরাটের 4 বিধানসভা কেন্দ্রের ভোটারদের সঙ্গে। দক্ষিণ গান্ধীনগর, কালোল, দানিলিমডা, ঘাতলড়িয়া কেন্দ্রে মিলেছে এমন এপিক নাম্বার। গোটা ঘটনায় নির্বাচন কমিশনের স্বচ্ছতার দাবি বেশ খানিকটা ধাক্কা খেয়েছে। এদিকে ভুতুড়ে ভোটার নিয়ে কড়া অবস্থান নবান্নর। ভোটার কার্ড নিয়ে এমন কোনো অভিযোগ থাকলে সিইও অফিসকে জানানোর কথা বলা হয়েছে। একই সঙ্গে নতুন ভোটার যারা অনলাইনে কমিশনের নাম দাখিল করছেন তাদের বিষয়টি ভালো করে খতিয়ে দেখার কথা বলা হয়েছে। গোটা তথ্য কমিশনের হাতে তুলে দিয়ে পরবর্তী পদক্ষেপের দাবিও জানানো হয়েছে। কলকাতা টিভি।
রাজ্যে ভুতুড়ে ভোটার নিয়ে সুর চড়ান মুখ্যমন্ত্রী। নেতাজি ইন্ডোরের মেগা বৈঠক থেকে দলের নেতাকর্মীদের বার্তা দেন ভুতুড়ে ভোটার খুঁজে বের করার। নেত্রীর নির্দেশ মানতেই ভুতুড়ে ভোটার খুঁজে পথে নামল তৃণমূল। ভুতুড়ে ভোটার নিয়ে বৈঠকের ডাক দেওয়ার শান্তিপুরের বিডিওর বিরুদ্ধে কমিশনে অভিযোগ করেন বিজেপি নির্বাচনী সেলের প্রধান শিশির বাজোরিয়া। ভুতুড়ে ভোটারের অভিযোগ, রাস্তায় নামল তৃণমূল, পথে মন্ত্রী, সাংসদ, বিধায়করা। মুখ্য নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ বিজেপির। ভুতুড়ে ভোটারের অভিযোগ নিয়ে পথে নামল তৃণমূল। রাজ্যের 2 মন্ত্রী পথে নামলেন। বাড়ি বাড়ি ভোটার তালিকা নিয়ে গিয়ে স্কুটিনি চালান ফিরাদ হাকিম। বিধাননগর বিধানসভা কেন্দ্রের বুথ কর্মীদের নিয়ে বৈঠকে বসেন সুজিত বসু। আমি তো স্কুটিনি করব, অরিজিনালিটির উপর নির্ভর করব। মুখে টিভিতে বড় বড় কথা বলে তো লাভ নেই। চাই ভোটার লিস্টের স্কুটিনি যেমন হবে তার সাথে সাথে বাড়ি বাড়ি যেতে হবে এবং নতুন ভোটারদেরকেও আমাদের বোঝাতে হবে। উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাটের ভুতুড়ে ভোটার হাবড়ায়। চাঞ্চল্যকর অভিযোগ হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের। হাবড়া 1 নম্বর ব্লকের কুমড়া, মছলন্দপুর 2, পৃথিবা এবং রাউতারা পঞ্চায়েতে অনেক ভুতুড়ে ভোটার রয়েছে বলে অভিযোগ তার। আমাদের কাজ আরাম হয়েছে বুথ লেভেলের, একদম বুথ লেভেলে যে কর্মীটা বুথে বসে আর যে রিলিভার হয়। তোর একটা ছেলে 7টা থেকে যখন ভোট আরম্ভ হয় 7টা থেকে 12টা বসে থাকে, 12টার পর একটা রিলিভারকে পাঠায়। এই দুজনকে আমরা দায়িত্ব দিচ্ছি যে তোমরা খুঁজে খুঁজে বার করো। ওই জানে যে রামের বাড়িতে সাম আছে কি মধুর বাড়িতে যদু আছে। দিনহাটা শহরে ভোটার তালিকা স্কুটিনিতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ শহরের 15 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা নিয়ে স্কুটিনি করেন তিনি। পাশাপাশি শীতলকুচিতে বাংলাদেশি বাসিন্দার নাম ভোটার তালিকায় থাকা নিয়ে বিএসএফকে কাঠগড়ায় দাঁড় করান মন্ত্রী। এখনো তো অনেক দেখতে হবে এবং কোনো অবস্থাতেই এটাতে গা ছাড়া মনোভাব দেখানো চলবে না। আমরা প্রত্যেকটা অঞ্চল ব্লক সভাপতি এবং অঞ্চল সভাপতিদের বলে দিচ্ছি যে বুথে বুথে ঘুরে বাড়িতে বসে ঘরে বসে না, এইভাবে একেবারে অনলাইনে এপিক নাম্বারগুলো দিয়ে দেখে যে ওই এপিকে অন্য কোনো নাম আছে কিনা সেটাকে খুঁজে বের করাই আমাদের কাজ। ভুতুড়ে ভোটার তালিকা নিয়ে মমতাকে তোপ দেখেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা তারা কাদের দ্বারা পরিচালিত হয় আমার বলার অপেক্ষা রাখে না, তারা তৃণমূলের দ্বারা পরিচালিত হয়। যত বুথ লেভেল অফিসার বিএলও তারা কাদের লোক, তারা সরকারের লোক। এবং এইভাবেই পশ্চিমবঙ্গে 35 থেকে 40 লাখ ভুয়া ভোটার মমতা ব্যানার্জি তৈরি করে রেখেছে। ভোটার তালিকা সংশোধন ও বুথভিত্তিক জনসংযোগ বাড়াতে বার্তা সাংসদ সায়নী ঘোষ ও বিধায়ক লাভলি মৈত্রর। বিধানসভা এলাকা জুড়ে রবিবার থেকে ভোটার তালিকার সংশোধনে নেমে পড়ার বার্তা 2 নেত্রীর। পঞ্চায়েত এবং পুর এলাকায় এই উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আলাদা 2টি কমিটিও। বারুইপুর পশ্চিমের পক্ষ থেকে আমরা যখন ভেরিফাই করতে নামি আমরা দেখি যে সত্যি প্রায় 4000 নাম এমন রয়েছে, যাতে একটাই এপিক নাম্বারে 2 জন ভোটার। কেউ হরিয়ানা, কেউ গুরগাঁও, কেউ মধ্যপ্রদেশ, কেউ উত্তরপ্রদেশ, কেউ গুজরাট। প্রত্যেকটা বুথের কর্মীদেরকে আরো সক্রিয় হতে হবে, ভোটার লিস্ট স্কুটিনি করতে হবে এবং বাইরের ভোটার যদি কেউ থাকে তাদেরকে চিহ্নিত করতে হবে, করে প্রশাসনকে জানাতে হবে। মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে সোমবার ভোটার তালিকা থেকে নিয়ে বৈঠক ডাকেন শান্তিপুরের বিডিও। ঘটনার প্রতিবাদ জানিয়েছে বিজেপি। বিডিওর অপসারণ চেয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন বিজেপির নির্বাচনী সেলের প্রধান শিশির বাজোরিয়া। রাজ্যের মুখ্য সচিবকেও চিঠি দিয়েছেন তিনি। কলকাতা টিভি। ট্রাম্পের রাস্তা ছাড়ল ব্রিটেন। ইউক্রেনের পাশে সাহায্যের ডালি নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী। 226 কোটি পাউন্ড মূল্যের ঋণ পাবে ইউক্রেন। রাশিয়ার দখল করা সম্পত্তি বেচে ঋণ চোকাবে ইউক্রেন, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো, ট্রাম্প রাস্তা ছাড়ল ব্রিটেন। এবার ইউক্রেনের পাশে সাহায্যের ডালি নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী, এমনটাই জানানো হয়েছে ব্রিটেনের তরফ থেকে। 226 কোটি পাউন্ড মূল্যের ঋণ পাবে ইউক্রেন। রাশিয়ার দখল করা সম্পত্তি বেচে ঋণ চোকাবে ইউক্রেন, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো, রাশিয়ার দখল করা সম্পত্তি বেচে ঋণ চোকাবে ইউক্রেন। ট্রাম্প রাস্তা ছাড়ল ব্রিটেন। এবার সাহায্যের ডালি নিয়ে ব্রিটেন ইউক্রেনের পাশে। ট্রাম্প রাস্তা ছাড়ল ব্রিটেন ইউক্রেনের পাশে সাহায্যের ডালি নিয়ে ব্রিটেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী তিনি জানিয়েছেন 226 কোটি পাউন্ড মূল্যের ঋণ পাবে ইউক্রেন। রাশিয়ার দখল করা সম্পত্তি বেচে ঋণ চোকাবে ইউক্রেন। বিষয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, তুমি তো মূল খবরটা বললে যে ব্রিটেন এবং ইউক্রেনের মধ্যে যে বন্ধুত্বের সম্পর্ক ছিল, সেই বন্ধুত্বের সম্পর্কে কোনো চির পড়েনি।
কোনো দূরত্ব তৈরি হয়নি এমনটাই দেখাবার চেষ্টা ছিল দুই নেতার, এবং সেই চেষ্টায় তারা মোটামুটি সফল। এই বার্তাই পৌঁছানো গেছে বিশ্বের কাছে যে ব্রিটেন পৃথিবীর অন্যতম শক্তিধর দেশ, এবং যুদ্ধে ঢুকে যাওয়া ইউক্রেন, এই দুটি দেশের মধ্যে যে বন্ধুত্বের সম্পর্ক ছিল সেই বন্ধুত্বের সম্পর্ক অটুট থাকবে, এবং বিরাট পরিমাণ ঋণ 226 কোটি পাউন্ড সেই ঋণ তারা পাবে, এবং সেটা দিয়ে তারা কামান বন্দুক অস্ত্রশস্ত্র কিনবে। ফেরত দেবে কিভাবে? না, রাশিয়ার সম্পত্তি যেগুলো বাজেয়াপ্ত করা যাবে সেগুলো বিক্রি করে ফেরত দেবে। এইরকম একটা কথা আছে, ফেরত দেওয়ার একটা ক্লজ রাখতে হয়। সেই জন্যে বোঝা যাচ্ছে যে ফেরতের ব্যাপারটায় তত গুরুত্ব পায়নি, মোট কথা ঋণ পাওয়া যাবে। তার সঙ্গে আজকে ইউরোপীয় দেশগুলোর যে মেগা বৈঠক হতে চলেছে লন্ডনে, সেখানে অনেকগুলো ইউরোপীয় দেশের রাষ্ট্রপ্রধানরাও আসতে পারেন। তারা যদি সবাই মিলে ইউক্রেনকে আগের মতোই সমর্থন দেবার ঘোষণা করেন, তাহলে ব্যাপারটা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। কেননা আমেরিকা বা ট্রাম্প প্রশাসন এই রাস্তাটা নেয়নি। সুতরাং ট্রাম্প প্রশাসনের সাথে ইউরোপীয় দেশগুলোর যে ফাটল মত পার্থক্য, সেটা অত্যন্ত প্রকট হয়ে সামনে চলে আসবে, এবং সেক্ষেত্রে আগামী দিনে বিশ্ব রাজনীতির চেহারা কি হবে সেটা নিয়েও কিন্তু নানা জল্পনার জন্ম দেবে। হ্যাঁ, সঙ্গে থাকুন আশিস দা। অন্যদিকে জোটে দোদুল্যমানতার আভাস, ইউক্রেনকে সমর্থনের প্রশ্নে দোদুল্যমানতা, জেলেনস্কিকে ট্রাম্পের সঙ্গে মিটমাটের পথ বার করতে হবে, সাফ জানালেন ন্যাটো প্রধান মার্ক রুট। এ বিষয়ে আবারও আমি আশিস চট্টোপাধ্যায়ের কাছে যাব, আমাদের পলিটিক্যাল এডিটর রয়েছেন টেলিফোন লাইনে। আশিস দা, এই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, ন্যাটো হচ্ছে আমেরিকার নেতৃত্বে পশ্চিম ইউরোপীয় দেশগুলো এবং পরে ইউরোপের আরো কিছু কিছু দেশ, অর্থাৎ পূর্ব দিকের অনেকগুলো দেশও যুক্ত হয়ে একটা সামরিক জোট, একটা যুদ্ধের জোট। এই জোটের মূল কথা হচ্ছে যে তারা রাশিয়া বা অন্য কোনো শক্তির সঙ্গে যুদ্ধ বাঁধলে একসঙ্গে লড়বে, অর্থাৎ কোনো দেশকে যাতে রাশিয়া একা মোকাবিলা না করতে পারে, সবাই মিলে যাতে রাশিয়াকে আটকানো যায়, সেই উদ্দেশ্যেই এই জোট তৈরি হয়েছিল। তখন রাশিয়াকে সোভিয়েত ইউনিয়ন বলা হতো, সে অনেকদিন আগের কথা, 30-35 বছর আগে সোভিয়েত ইউনিয়নের ভেঙে গিয়ে এখনকার রাশিয়া তৈরি হয়েছে। এই যে নেটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা নেটো, এর নেতৃত্বে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং নেটোর বেশিরভাগ টাকা পয়সা, যুদ্ধ সরঞ্জাম বা গোয়েন্দাগিরি বা যা কিছু, সেগুলোর বেশিরভাগ, অর্ধেকের বেশি যোগায় মার্কিন যুক্তরাষ্ট্র। সেই জন্য নেটো মার্কিন সাহায্যের ওপরেই মূলত নির্ভরশীল। সেই নেটো সেই জন্য ট্রাম্পপন্থী হওয়াটা ছাড়া তার সামনে তেমন কোনো রাস্তা নেই। তাই নেটোর যে প্রধান রুট, তিনি বলেছেন যে জেলেনস্কিকেই বার করতে হবে ট্রাম্পের সঙ্গে মিটমাটের রাস্তা। এখন নেটো প্রধান যদি অন্য সুরে কথা বলেন, আর ব্রিটেন, ফ্রান্স, জার্মানির মতো দেশগুলোর রাষ্ট্রনেতারা যদি আরেকটা সুরে কথা বলেন, তাহলে কি শেষ পর্যন্ত নেটো ভেঙে যাবে? এটা পরিষ্কার যে মার্কিন সাহায্য ছাড়া নেটো টিকবে না। সেই জন্য এইটাও একটা জায়গা যেটার দিকে তীক্ষ্ণ নজর রেখেছেন আন্তর্জাতিক রাজনীতির পর্যবেক্ষকরা। হ্যাঁ, ধন্যবাদ আশিস দা। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। জোটে দোদুল্যমানতার আভাস, ইউক্রেনকে সমর্থনের প্রশ্নে দোদুল্যমানতা, জেলেনস্কিকে ট্রাম্পের সঙ্গে মিটমাটের পথ বার করতে হবে, সাফ জানালেন ন্যাটো প্রধান মার্ক রুট।
হলদিয়ায় ফের প্রকাশ্যে গেরুয়া শিবিরের অন্তর্দ্বন্দ্ব। তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হুঁশিয়ারির পরেও শ্রমিক নিয়োগ সহ একগুচ্ছ দাবি নিয়ে হলদিয়া বন্দর কর্তৃপক্ষের দ্বারস্থ হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। জানিয়ে তাপসী মণ্ডলকে আক্রমণ শানিয়েছে গেরুয়া শিবিরের শ্রমিক সংগঠন বিএমএস। কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। আপনাদের যে কোনো সুবিধে অসুবিধে শ্রমিক হিসেবে বা কর্মচারী হিসেবে কর্মী হিসেবে সবকিছুর দেখভাল করবে বিএমএস, ভারতীয় মজদুর। আপনারা অন্য কোনো এই ধরনের নামের কোনো সংগঠনের দ্বারা প্রতারিত হবেন না। গত 16 ফেব্রুয়ারি হলদিয়ায় আরএসএস এর শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ বা বিএমএস এর কর্মী সভায় নাম না করে হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলকে নিশানা করেছিলেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দাবি করেছিলেন হলদিয়া শ্রমিক স্বার্থ দেখবে বিএমএস। এমনকি তার দলের নেতৃত্ব স্থানীয় দু একজন যে অন্য সংগঠন করে শ্রমিকদের সাথে প্রতারণা করছে তাও সেদিন বুঝিয়ে দিয়েছিলেন তিনি। সেই ঘোষণার মাত্র 11 দিনের মাথায় শুক্রবার হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল কয়েকজন সঙ্গীকে নিয়ে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ হলদিয়া বন্দরের মূল প্রশাসনিক ভবন জহর টাওয়ারে কর্মী নিয়োগ সহ একগুচ্ছ দাবি জানাতে যান। হলদিয়ার উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত, তারা কোন রাজনৈতিক দল কোন কি সেটা বড় কথা নয়। বড় কথা তারা বেকার, তারা কষ্টে আছে, তাদের সেই কষ্ট লাঘব করার জন্য আমাদের লড়াই আন্দোলন। তাপসী মণ্ডলের এই চাকরির দাবি নিয়ে অবশ্য কটাক্ষ ছুড়ে দিয়েছে বিএমএস। তাদের দাবি উনি বলুক কজন বিজেপি কর্মীকে উনি চাকরি দিয়েছেন, রাতের অন্ধকারে লেনদেন করে উনি লোক ঢুকিয়েছেন। শুনুন, উনি কটা লোক ঢুকিয়েছে আগে বলুক তো। কোনো বিজেপি কর্মীকে ঢুকিয়েছেন? কোনো একটা বিজেপি কর্মীর উনি নাম বলুন তো যে একটা বিজেপি কর্মী ওনার সোর্সে কাজ পেয়েছে। কিন্তু আমাদের কাছে খবর যে উনি এর আগে হলদিয়া বন্দরে ফায়ার ডিপার্টমেন্টে লোক ঢুকিয়েছেন এবং সেই লোক আমাদের পার্টির লোক নয়। গেরুয়া শিবিরের এই কোন্দল প্রকাশ্যে আসতেই কটাক্ষ তৃণমূলের। তাদের বক্তব্যকে লোক ঢুকিয়ে পয়সা তুলবে এই নিয়ে ওদের প্রতিযোগিতা চলছে। ওনাদের শুধু একটাই কথা যে আমি বিধায়ক, আমাকে কিছু চাকরির কোটা দাও, ম্যানেজমেন্টের কাছে যাচ্ছে এবং কিছু টাকা পয়সা নিয়ে লোকজন ঢুকাচ্ছে। আর সেখানে সাংসদও এসছেন যে আমি সাংসদ, আমি বড়, তা আমার কোটায় কিছু লোক দাও, আমি কিছু লোক ঢোকাবো টাকা। তবে তাপসী মণ্ডলের নিয়োগ সংক্রান্ত এই দাবি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তমলুক সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হলদিয়া থেকে ভোলানাথ বিজলির রিপোর্ট, কলকাতা টিভি। 2027-এ ফের বসতে চলেছে কুম্ভ মেলার আসর। এবার কুম্ভ মেলা মহারাষ্ট্রের নাসিকে। গোদাবরীর তীরে ত্রিম্বকেশ্বরের 1 মাস ধরে চলবে কুম্ভ মেলা। 2027-এর 17 জুলাই কুম্ভ মেলা শুরু হবে, শেষ হবে 17 আগস্ট। 2027-এ ফের কুম্ভ মেলা। এবার কুম্ভ মেলা মহারাষ্ট্রের নাসিকে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে সম্প্রতি শেষ হয়েছে মহাকুম্ভ মেলা। 45 দিন ধরে চলা এই মেলা শেষ হয়েছে 26শে ফেব্রুয়ারি। মহাকুম্ভে আস্থার ডুব দিয়েছেন দেশ বিদেশের প্রায় 66 কোটি পুণ্যার্থী। প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে মহাকুম্ভ শেষ হলেও 2027 সালে ফের কুম্ভ মেলা আয়োজিত হতে চলেছে মহারাষ্ট্রের নাসিকে। দেশের 4টি শহরে কুম্ভ মেলা হয়, প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়িনীতে। প্রতিটি শহরে কুম্ভ মেলা আয়োজনের পৃথক হিসাব রয়েছে। সেই হিসেব অনুযায়ী নাসিকে পরবর্তী কুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে 2027 সালে। গোদাবরী নদী তীরে নাসিকে পূর্ণ কুম্ভ মেলা হয়েছিল 2015 সালে। সেই হিসেব অনুযায়ী 12 বছর সম্পূর্ণ হচ্ছে 2027-এ। গোদাবরী তীরে নাসিকে রয়েছে ত্রিম্বকেশ্বরের মন্দির। 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম এই ত্রিম্বকেশ্বরের মন্দিরে মহাসমারোহে কুম্ভ মেলার আয়োজনের জন্য মুখিয়ে রয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস জানিয়েছেন, নাসিকে কুম্ভ মেলার জন্য অত্যাধুনিক প্রযুক্তিকে একত্রিত করার রূপরেখা তৈরি হচ্ছে। যারা পবিত্র জলে স্নান করতে পারবেন না, তারা প্রযুক্তির মাধ্যমে কুম্ভ মেলার মাহাত্ম্য অনুভব করতে পারবেন। Preparing Maharashtra for Nasik Kumbh 2027. If you could tell us a little bit about how you're going to use technology in that. So I think Mahakumbh, but also it was a technology-enabled Kumbh, and that is why all these things were manageable. Now in 2027 we will have Kumbh at Nasik. But I would say that this will be technologically most advanced Kumbh. So I think the entire management of the Kumbh will be technology enabled, from crowd management to all sort of administration. I think the Nasik Mahakumbh will also be a technological Mahakumbh, and we are preparing for that.
এবছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিজিটাল মহাকুম্ভর স্বপ্ন সার্থক করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার ভক্তরা মুখিয়ে রয়েছেন 2027 সালের নাসিক কুম্ভ মেলার জন্য। কলকাতা টিভি। ইছামতি নদীর ধসে বিপর্যস্ত টাকির বিস্তীর্ণ এলাকা। টাকির নজরুল সৈকত সংলগ্ন এলাকায় জমিতে ধসে ফাটল ধরেছে প্রায় 100 মিটার এলাকায়। ফাটলের জন্য আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, কি জানাচ্ছেন স্থানীয়রা? দেখো, উত্তর 24 পরগনা ভারত বাংলাদেশ সীমান্তে একেবারে ইছামতি নদী, যেখানে টাকি পৌরসভার 13 নম্বর ওয়ার্ড রয়েছে, যে একদিকে টাকি অন্যদিকে হাসনাবাদ, এই দুই মাঝের যে ধস অত্যন্ত বিপর্যয়ের মধ্যে পড়েছে এখানকার বাসিন্দারা। সকাল থেকে যে ছবিটা দেখা গেছে, অর্থাৎ সেই এলাকায় প্রায় ইছামতি নদীর ধার বরাবর 100 মিটার মতো ধস নেমে গেছে, যেটা বারবার আমরা ছবিতে দেখি যে মালদা মুর্শিদাবাদের ধসের জন্য গ্রাম ছাড়া মানুষ চলে যায় বিস্তীর্ণ এলাকা। এই তারা জানাচ্ছেন দীর্ঘ প্রায় 30 থেকে 32 বছর আগে এরকম একটা ধস হঠাৎই নেমে গিয়েছিল, কিন্তু তার ঠিক প্রায় 3 যুগ পরে আবার এই ধস কিন্তু রীতিমতো আতঙ্কে কিন্তু এলাকা বাসিন্দারা, তারা ইতিমধ্যে বেশ কয়েকটি স্থানীয় বাসিন্দা পরিবার তারা কিন্তু তাদের আসবাবপত্র এবং গুরুত্বপূর্ণ নথি নিয়ে কিন্তু ঘর ছেড়ে অন্যত্র নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি এই ঘটনার জেরে যেমন হাসনাবাদের সেচ দপ্তরের আধিকারিক এবং প্রশাসন ঘটনাস্থলে গিয়ে সেই এলাকাকে চিহ্নিত করেছে এবং সেই বিপজ্জনক জায়গাটাকে তারা ফিতে দিয়ে ডমিনেট করেছে। পাশাপাশি তার সংলগ্ন যেসব রাস্তা রয়েছে সেই রাস্তাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। সবটাই কিন্তু নতুন করে আতঙ্কের দিশা দেখছে। তারা বারবার এটা জানাচ্ছে দীর্ঘদিন ধরে ইছামতি নদীর সংস্কার হয় না, অর্থাৎ একদিকে নাব্যতা যেমন হারাচ্ছে, অন্যদিকে সংস্কারের অভাবে, যার কারণে কিন্তু এই ধস এমনটা মনে করছে নদী পাড়ের বাসিন্দারা। এবং যারা বারবার বলছেন যে দীর্ঘদিন ধরে এই নদী কিন্তু বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন বিপর্যয়ের মধ্যে পড়তে হয়েছে। এই নতুন করে যে একেবারে তুমি জানো সামনেই বিশেষ করে গ্রীষ্মকাল, তার আগে শীতের শেষেই এই ধস কিন্তু নতুন করে আতঙ্কের দিশা দেখছে, বিশেষ করে ওইসব হাসনাবাদ এবং টাকিপাড়ের বাসিন্দারা। এবং এছাড়াও তোমাকে জানিয়ে রাখি, একাধিক গুরুত্বপূর্ণ যেসব রেস্তোরাঁ রয়েছে, হোটেল রয়েছে, বিভিন্ন পর্যটকরা সেখানে যায় ঘুরতে, তারাও কিন্তু এই রীতিমতো এই ঘটনার জেরে কিন্তু তাদের মধ্যে কোনো একটা জায়গায় আতঙ্কের জায়গা দেখছে, এমনটা মনে করা হচ্ছে। ইতিমধ্যে কিন্তু প্রশাসনের তরফ থেকে সব রকম আশ্বস্ত দিলেও কিন্তু দীর্ঘদিন নদী সংস্কার না হয় না। বারবার তুমি জানো এই কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তারা কিন্তু যেমন 100 দিনের কাজ বন্ধ, নদী সংস্কার হয় না, যার কারণে বারবার সেই দাবি করেছিল। সেই দাবির পরেও কিন্তু এই সংস্কার না হওয়ার ফলেও কিন্তু যে পরিমাণ এখনো পর্যন্ত যে দেখা যাচ্ছে, সেই সব এলাকায় কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু কোনো একটা জায়গায় বিপদের সংখ্যা দেখছে ওখানকার স্থানীয় বাসিন্দারা। তারা বলছে দ্রুত এই সমস্যার সমাধান না হলে হয়তো বড়সড় বিপর্যয়ের মুখে পড়তে পারে টাকি এবং আমাদের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ। জয়িতা, ধন্যবাদ জানাবো সঞ্জিত। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সোনামুখী চকার গ্রামে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে গ্রেপ্তার এক। গুলি চালানোর বকুল খান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় মূল অভিযুক্ত সেকেন্দার খানের সহযোগী বকুল খান ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ। এ বিষয়ে বিস্তারিতভাবে কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈয়দ মফিজুল হুদা। মফিজুল, কি আপডেট রয়েছে এখনো পর্যন্ত? গতকালই পঞ্চায়েতের বরাদ্দের একটা নালা তৈরিকে নিয়ে সোনামুখী থানার চকাই গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে এবং গুলি চালানোর অভিযোগ উঠে অপর গোষ্ঠীর বিরুদ্ধে। সেই ঘটনার এক অভিযুক্তকে সোনামুখী থানার পুলিশ গ্রেপ্তার করেছে এবং সেই অভিযুক্তকে আজকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হচ্ছে, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। এবং পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশের টহলদারি চলছে। এখনো গ্রাম এলাকা পরিস্থিতি পুরোপুরি থমথমে। পুলিশ মোতায়েন করা রয়েছে গ্রামে এবং যাতে আর অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেই দিকে নজর থাকছে পুলিশের, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ জানাবো মফিজুল। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি সৈয়দ মফিজুল হুদা। কুম্ভ থেকে ফেরার পথে বাস উল্টে আহত 24। হুগলির দাঁতপুরের সোমসার এলাকার ঘটনা। চালক সহ 62 জন যাত্রীর মধ্যে আহত 24। কুম্ভ থেকে উত্তর 24 পরগনা থেকে ফিরছিল বাসটি, তখনই দুর্ঘটনার কবলে পড়ে এই বাসটি। যেমনটা জানা যাচ্ছে, চালক সহ 62 জন ছিল, তবে 24 জন আহত হয়েছে। হুগলির দাঁতপুরের সোমসার এলাকায় এই ঘটনাটি ঘটে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি দেবেশ চক্রবর্তী। দেবেশ, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা, কি জানা যাচ্ছে? কুম্ভ থেকে ফেরার পথে 19 নম্বর জাতীয় সড়কের দাঁতপুরের
সোমসারা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় বাসের চালক সহ কম বেশি 62 জন তীর্থযাত্রী ছিল, তার মধ্যে 24 জন আহত হয়েছে তেমনটি জানা যাচ্ছে। তীর্থযাত্রীরা কুমুর থেকে উত্তর 24 পরগনা ফিরছিল। যেটা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে, বর্ধমানের দিক থেকে কলকাতা দিকে রাস্তা ধরে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি রাস্তার মাঝে উল্টে যায় বাসটি। চালক ঘুমিয়ে পড়েছিল বলেই প্রাথমিক অনুমান। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে দাসপুর থানার পুলিশ আসে এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে ধনিয়াখালী হাসপাতালে পাঠানো এবং সেখান থেকে যারা গুরুতর অবস্থায় আহত হয় তাদেরকে সদর হাসপাতালে পাঠানো হয়। যেটা জানা যাচ্ছে যে চালক ঘুমিয়ে যাওয়ার জন্য এই ঘটনা ঘটেছে এবং ঘটনাস্থলে হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আসেন এবং সমস্ত দুর্ঘটনার জেরে যে জাতীয় সড়কে যে যান চলাচল বন্ধ হয়ে যায় সে পুলিশ দুর্ঘটনা ঘটনাস্থলে বাস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। ধন্যবাদ জানাবো দেবেশ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি দেবেশ চক্রবর্তী।